অন্দরমহলের সদর দরজায় গ্রামের মেয়েদের ভিড়। তারা সবাই নতুন বউ দেখতে এসেছে। আমিরের কোলে পদ্মজাকে দেখে মিটিমিটি হাসছে। ফিসফিসিয়ে একজন আরেকজনকে কিছু বলছে। ফরিনা ধমক দিয়ে কোলাহল থামিয়ে দেন। আমির দরজার সামনে উপস্থিত হতেই আনিসা বলল, এবার বউকে নামান ছোট ভাই। বড় আম্মার পা ছুঁয়ে সালাম করে এরপর ঘরে ঢুকেন। আনিসা আমিরের চাচাতো ভাইয়ের বউ, জাফরের স্ত্রী। দেশের বাইরে থাকে। ঢাকায় প্রফেসরের মেয়ে আনিসা। ঢাকার প্রফেসরের মেয়ে আনিসা বিয়ের পরপরই স্বামী নিয়ে দূর দূরান্তে পাড়ি জমায়। 2 সপ্তাহ আগে ছুটি কাটাতে শ্বশুরবাড়ি আসে। আনিসার কথা মতো আমির পদ্মজাকে কোল থেকে নামিয়ে দিল। এরপর দুজন নত হয়ে ফরিনাকে সালাম করল। ফরিনা হেসে ছেলে ও ছেলের বউকে চুমু খান। আবেগে আপ্লুত হয়ে বলেন, সুখী হ বাবা, বউয়ের খেদমতে ভালা থাক জীবনভর। আমার কইলাম বছরের মধ্যেই নাতি চাই। লাবণ্য মাঝে ফোড়ন কাটল। পদ্ম আমার লগে শহরে যাইব আম্মা, আমরা একলগে কলেজে পড়বাম, নাতিটাতি পরে পাইবা। ফরিনা ক্ষুধার্ত বাঘিনীর মতো তেড়ে এসে লাবণ্যর গালে চড় বসিয়ে দেন। উঁচু কণ্ঠে বললেন, আমার কথার পিছে কথা কওনের সাহস দেখাবি না। আকস্মিক ঘটনায় সবাই হকচকিয়ে যায়। পদ্মজা অবাক চোখে তাকায়। সামান্য কথার জন্য কোনো মা এত মানুষের সামনে যুবতী মেয়েকে মারে? লাবণ্য লজ্জায় অপমানে কাঁপতে থাকে। চোখে টলমল জল নিয়ে স্থান ত্যাগ করে একরকম পালিয়েই গেল। ফরিনার চোখে মুখে কাঠিন্যতা ফুটে আছে। পদ্মজা ভয়ে চোখের দৃষ্টি মাটিতে রাখে। ফরিনা পদ্মজার হাত ধরে ভেতরে নিয়ে যান। যেতে যেতে বলেন, মুখে মুখে কথা কইবা না কোনো দিন, যা কই মাইন্না চলবা। শ্বশুরবাড়ির সব মানুষ হইতাছে গিয়া দেবতার লাহান, তাগরে সেবা করলেই জান্নাত পাউন যাইব, নইলে কোনোদিন জান্নাতে পাও দিতে পারবা না। শুনছি তো তুমি হইছো গিয়া অনেক বাধ্য সেরি, কামে কাজেও দেখাইবা, মনে রাখবা আমার কথাগুলান। পদ্মজা মাথা নাড়ায়। মুসলমানদের দেবতার সাথে তুলনা করাটা পদ্মজার ভালো লাগেনি। কিছু কথা গলায় এসে আটকে গেছে, বলার সাহস পাচ্ছে না। ফরিনা আবার বলেন, হুনো বউ, স্বামীর উপরে কিচ্ছু নাই, স্বামীর এই দুনিয়া ভাববা। মা বাপ ভাই বোন হইল গিয়া পর, স্বামী আপন। স্বামীর বাইরে কিছু ভাববা না। স্বামী যা কয় তাই হুনবা, স্বামী যা কয় তাই মানবা। স্বামীর পা ধুইয়া দিবা নিজের হাতে। স্বামী বইতে কইলে বইবা, উঠতে কইলে উঠবা, হুইতে কইলে হুইবা। স্বামী যখন কাছে ডাকবো না করবা না, আল্লাহ বেজার হইব, ফেরেশতারা অভিশাপ দিব। দুনিয়ায় স্বামীর আদরের থাইকা মধুর আর কিছু নাই, মনে রাখবা। পদ্মজা অপ্রতিভ হয়ে উঠেছে। লজ্জায় আড়ষ্টতায় সারা শরীর তীব্র গরমে ঘামছে। আনিসা ফরিনাকে ফিসফিসিয়ে বলল, বড় আম্মা, মানুষ আছে তো অনেক, পরেও বলতে পারতেন। আনিসার কথা পুরোপুরি উপেক্ষা করলেন ফরিনা। তিনি পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দিলেন। আবার বলতে শুরু করলেন, খালি স্বামী লইয়াও পইরা থাউন যাইব না। তোমার শ্বশুর শাশুড়ি জীবিত আছে, তাগর সেবা করবা, যখন যা করতে কই করবা, না পারলে কইবা শিখাইয়া দিমু। প্রতিদিন ভোরে উঠবা, নামাজ পইরা রান্ধা ঘরে যাইবা, তখন বাকি সব ভুইলা রান্ধনে মন দিবা। আমির কপালের চামড়া কুঁচকে মায়ের কথা শুনছিল। এবার সে ধৈর্যহারা হয়ে বলল, রান্নাবান্না করার জন্য অনেক মানুষ আছে আম্মা, পদ্মজার রাঁধতে হবে না। আর আমারে তো সেবাও লাগবে না। বড্ড ক্লান্ত লাগছে, ভিড় কমাও, আর নিয়মনীতি শেষ করো, এরপর আমার বউ আমার ঘরে ছেড়ে দাও। আমিরের কথা শেষ হতেই হাসির রোল পড়ে যায়। পদ্মজা ঠোঁট টিপে হাসল। ফরিনা কিছু কঠিন কথা বলতে প্রস্তুত হন। আনিসা আমিরকে রসিকতা করে বলল, আজ তো একসাথে থাকা যাবে না, আরও একদিন ধৈর্য ধরেন। আমির প্রবল বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করে, কেন, বিয়ে তো হয়ে গেছে। কেউ আমিরের জবাব দিল না, উল্টা সবাই হাসতে থাকলো। আইসকাল রাত্রি হতচ্ছাড়া, বলল শাহানা, জাফরের বড় বোন। আমিরের বিয়ে উপলক্ষে বাপের বাড়ি এসেছে, সাথে নিয়ে এসেছে পুরো শ্বশুর বাড়ি। আমির শাহানাকে প্রশ্ন করল, কালো রাত্রি তো হিন্দুদের নিয়ম, আমি মানি না, আমার বউ আমার ঘরে দিয়ে আসা হোক। সবসময় তেরামি করিস কেন, আমরাও তো নিয়ম মেনেছি, বলল জাফর। কণ্ঠে তার
গাম্ভীর্যতা। তাতেও লাভ হলো না। আমির কিছুতেই এ নিয়ম মানবে না। ফরিনা, শাহানা, শিরিন, আনিসা, আমিনা সহ অনেকে আমিরকে মানানোর চেষ্টা করলো। কারো কথা আমিরের কর্ণগোচর হলো না। তার মধ্যে রিদওয়ান আমিরের সাথে তাল দিল, বলল, কাল রাত্রি বাদ। এসব নিয়ম মেনে লাভটা হবে কি? যার বউ তাকে তার বউ দিয়ে দাও। তুই চুপ থাক, আগুনে ঘি ডালবি না, বললেন আমিনা। রিদওয়ান চুপসে গেল। থামল না শুধু আমির, ফরিনাও জেদ ধরে বসে আছেন। তিনি আমির পদ্মজাকে আজ কিছুতেই একসাথে থাকতে দিবেন না। যেমন মা তেমন তার ছেলে। মজিদ হাওলাদার অনেকক্ষণ যাবৎ এসব দেখছেন। চেঁচামেচি আর নেওয়া যাচ্ছে না। তিনি উপর থেকে নেমে আসেন। অন্দরমহল 3 তলার, 3য় তলায় কেউ থাকে না, শুধু ছাদ আছে। ঘর বানানো হয়নি, অসমাপ্ত ইটের পুরনো বাড়ি। চিন্তা ভাবনা চলছে 3য় তলায় থাকার জন্য উপযুক্ত করার। মজিদকে দেখে সবাই থেমে গেল। তিনি পদ্মজার পাশে চেয়ার নিয়ে বসেন। পদ্মজা একটু নড়েচড়ে বসে। মজিদ পদ্মজাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও মা? আজ শাশুড়ির সাথে থাকবে নাকি আমার পাগল ছেলের সাথে? ভেবে বলো, তুমি যা বলবে তাই হবে। পদ্মজা উসখুস করতে করতে বলল, জি, আমার সাথে থাকবো। ফরিনার ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে। তিনি আমিরের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসেন। পরপরই পদ্মজার ওপর ঝাঁপিয়ে পড়েন। চুমুতে পদ্মজার গাল বরিয়ে দেন। একবার আর চোখে আমিরকে দেখল পদ্মজা। আমির তাকিয়েই ছিল। পদ্মজা তাকাতেই আমির চোখ রাঙানি দিল। সঙ্গে সঙ্গে পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল। বিয়ের বাকি সব নিয়ম শুরু হয়। উপর থেকে নেমে আসেন নূরজাহান। তিনি এই বাড়ির প্রধান কর্ত্রী, মজিদ হাওলাদারের জন্মদাত্রী। কই রে আমার নাত বউডা কই? বলতে বলতে ছুটে আসেন তিনি। উপস্থিত সবাই দৃষ্টি ঘুরিয়ে নূরজাহানের দিকে তাকালো। নূরজাহান পদ্মজার সামনে এসে বসেন। পদ্মজার মুখখানা 2 হাতে ধরে দেখেন। এরপর মুগ্ধ হয়ে বললেন, বাবু দেহি চাঁদ লইয়া আইছে। এই ছেড়ি, তোর জন্যে আমার জামাই তো এখন আমার দিকে চাইবই না। নূরজাহান কেন এই কথা বললেন পদ্মজা ঠাউর করতে পারল না। আমির যখন হেসে বলল, আরে বুড়ি, তুমি তো আমার প্রথম বউ, ভুলি কিভাবে? তখন পদ্মজা নূরজাহানের কথার মানে বুঝল। বুঝতে পেরে ঠোঁট চেপে হাসল। নূরজাহান আমিরের থুতনিতে চিমটির মতো ধরে বললেন, আমার চাঁদের টুকরা, বউরে আদর কইরো ভাই, বকাজকা কইরো না। ছেড়িডা জন্মঘর ছাইরা আইছে। তুমি এখন সব, তুমি যেমনে রাখবা তেমনিই থাকবো। স্বামী হাত ছাইরা দিলে শ্বশুরবাড়ির আর কেউই বউদের আপন হয় না, বুঝছো ভাই? আমির নূরজাহানের পা ছুঁয়ে সালাম করে বলল, বুঝছি জান। নূরজাহান মন খারাপের নাটক করে বললেন, এটা ঠিক না ভাই। কোনটা? এখন থাইকা জান ডাকবা বউরে, আমি হইলাম দুধ ভাত। আমির একটু জোরেই হাসল, সাথে আরও অনেকে হাসল। পদ্মজা নত হয় নূরজাহানের পা ছুঁয়ে সালাম করার জন্য। নূরজাহান দ্রুত আটকালেন পদ্মজাকে। জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে আদর করে বললেন, রূপে যেমন গুণেও তেমন থাইক্য বইন। রাইত বাড়তাছে, সব নিয়ম তো শেষ, যাও যার যার ঘরে। এই তোরা বাড়িতে যাইতে পারবি? রাইতের বেলা আইসিলি কেন? বউ তো কাইলেও দেহন যাইতো। জাফর, ছেড়িগুলারে দিয়ে আইতে পারবি? মদন কই, মগা কই? কামের বেলা 2টারে পাউন যায় না। কথাগুলো এক নাগারে বললেন ফরিনা বেগম। তিনি নূরজাহানের উপস্থিতি যেন উপেক্ষা করতে চাইছেন। মদন ছুটে আসে বাহির থেকে। মাথা নত করে ফরিনাকে বলল, আইসি খালাম্মা। থাহস কই? যা এদের দিয়া আয়। আমরার বাড়ির যখন আইসে, এরা এখন আমরার দায়িত্বে, সুন্দর কইরা বাড়ির দিয়ে আইবি। আচ্ছা খালাম্মা। আপারা চলেন। মেয়েগুলা সারাক্ষণ হাসছিল। যাওয়ার সময়ও হাসতে হাসতে গেল। মেয়েগুলোর উদ্দেশ্যে রানী ঠোঁট বাঁকায়। তা খেয়াল করল রিদওয়ান। সে রানীর মাথায় গাঁটটা মেরে বলল, সারাক্ষণ মুখ মুড়াস কেন? একদিন দেখবি তোর মুখ সোজা হচ্ছে না, বিয়েও হবে না। না হলে নাই, ছেড়িগুলোরে দেখছো বড় ভাই কেমনে হে হে কইরা হাসতাছিল? তাতে তোর কি? নূরজাহান পদ্মজাকে বললেন, হ মেলা রাত হইছে, আইও বনু আমার ঘরে আইও, আইজ আমার লগে থাকবা। আপনার লগে কেন? পদ্মজায় আমার লগে আমার ঘরে থাকবো, হেইডাই তো কথা হইছে। পদ্মজায় ও এইডাই চায়। দেহ বউ, তর্ক কইরো না। নাতবো আমার পছন্দ হইছে, আমি আমার লগে রাখমু।
এই পদ্মজা, তুমি কার লগে থাকবা? ফরিনা কিঞ্চিৎ রাগান্বিত স্বরে প্রশ্ন করেন। পদ্মজার অবস্থা দরজার চাপায় পড়ার মতো। এ কোন জগতে এসে পড়ল সে? পদ্মজা গোপনে ঢোক গিলল। নূরজাহান আমিরকে আদেশ করলেন, খাড়াইয়া রইসুস কেন, বউরে কোলে লইয়া আমার ঘরে দিয়া যা। আমির পদ্মজাকে কোলে তুলতে গেলে ফরিনা বললেন, বাবু, আমি তোর মা, তোরে জন্ম দিছি আমি, আমার কথাই শেষ কথা মানবি। আমার ছেঁড়ার বউ আমার ঘরে থাকবো, আমার কথা অমান্য করলে জান্নাত পাইবি না। নূরজাহান পদ্মজাকে উদ্দেশ্য করে বললেন, দেখছুনি বনু, এমন বড় কইলজার বউ কেউ ঘরে রাহে? আমি মানুষ ভালা বইলা এই বউরে বাইর কইরা দেই নাই, সহ্য কইরা কইরা এখন মরার পথে আসি। তোমাদের কারোর সাথে থাকতে হবে না, আমার বউ আমার ঘরেই চলো, বলল আমির, কণ্ঠে তার খুশির মেলা। সুযোগ বুঝে নিজের জিনিস নিজে বুঝে নিতে চাইছে। ফরিনা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমিরের দিকে তাকান। নূরজাহানকে বললেন, আপনার ঘরেই লইয়া যান। ফরিনার কথা শুনে আমিরের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। নূরজাহান হাসলেন, এই হাসি বিজয়ের হাসি। ভাই, বউরে কোলে লও, লইয়া আও আমার ঘরে। নূরজাহান বললেন, আমি হেঁটে যেতে পারবো, একটু হাঁটা দরকার, মিনমিনিয়ে বলল পদ্মজা। আচ্ছা, তাইলে হাঁটো, ধরো আমার হাত ধরো। নূরজাহান হাত বাড়িয়ে দেন। পদ্মজা নূরজাহানের হাত শক্ত করে ধরে মৃদু করে হাসল। নূরজাহান এবং পদ্মজার সাথে আমির আসে। সে দাদির ঘর অবধি যাবে। পদ্মজাকে তার মোটেও ছাড়তে ইচ্ছে করছে না। নূরজাহানের ঘরে যাওয়ার পথে পদ্মজা কান্নার সুর শুনতে পায়। কে যেন কাঁদছে, কি করুণ সেই কান্নার স্বর। এদিক ওদিক দৃষ্টি মেলে তাকালো পদ্মজা। আরেকটু এগুতেই খুব কাছে জোরে একটা আওয়াজ হয়। পদ্মজা কেঁপে ওঠে, দ্রুত সেদিক তাকায়। তার চেয়ে 2 হাত দূরে একটা দরজা। ভেতর থেকে কেউ দরজায় ধাক্কাচ্ছে আর কাঁদছে। পদ্মজাকে ভয় পেতে দেখে আমির বলল, ভয় পাচ্ছ? কে ওখানে? এভাবে কাঁদছে কেন? দরজা খুলে দিন না। পদ্মজা ভয় এবং ব্যথিত কণ্ঠে বলল। তার কথায় আমির বা নূরজাহান কারো কোনো ভাবান্তর হলো না। পদ্মজাকে নিয়ে পাশ কেটে চলে গেল।